আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি 13 যে প্রথম সম্পাদ্যের চ্যাপ্টারটা রয়েছে সেটা শুরু করব। আমরা বোর্ডে সম্পাদ্যটা খুব ভালো করে বুঝবো। তোমরা যারা অঙ্কে কিছুটা দুর্বল, অঙ্ককে ভয় পাও, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পাদ্য এবং উপপাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই সম্পাদ্য এবং উপপাদ্য করে কিন্তু তোমাদের নাম্বারটাকে অনেকটা বাড়াতে পারো। ঠিক আছে, তো তোমরা যারা অঙ্কে একটু দুর্বল আছো তারা কিন্তু এই সম্পাদ্য চ্যাপ্টারগুলো এবং উপপাদ্যের চ্যাপ্টারগুলো খুব ভালো করে করবে। উপপাদ্যের ভিডিও চাইলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আগের উপপাদ্যের ভিডিওগুলো সমস্তগুলো দেখে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 13 যে অঙ্কগুলো রয়েছে তার প্রথম দিকের কিছু অঙ্কগুলো আমরা করব এবং নেক্সট পার্টে আমরা বাকি যে কটা থাকবে সেগুলো আমরা করব। ঠিক আছে, তো দেখো আমরা যদি সম্পাদ্য একবার বুঝে যাই তাহলে খুব সহজে করতে পারবো। জ্যামিতির জিনিস খুব ইজি, সাধারণত জ্যামিতির জিনিস একবার যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে যদি প্র্যাকটিস করো। এই সমস্ত জিনিসগুলো যদি আমি এখন যে করাচ্ছি যদি দেখে বুঝতে পারো, বুঝতে তো পারবে আশা করছি। যদি না বুঝতে পারো নিচে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই করব। আর বুঝে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু একবার হলেও প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু মনে থাকবে। যে কথাগুলো বলছি শুনে দেখো, আশা করছি তোমাদের ভালোই হবে। তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো এবং এইগুলো করার পরেই যদি প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু তোমাদের জিনিসটা মনে থাকবে। ওকে, তো দেখো আমরা শুরু করব। কোষে দেখি 13 প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে PQ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম, এ বিন্দু দিয়ে PQ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি। 3 রকম পদ্ধতিতে সমান্তরাল সরলরেখা আঁকতে বলেছে, তাই তো? অঙ্কটা খুব ইজি অঙ্ক। দেখো আমরা এক একটা করব। কি বলেছে? 5 সেন্টিমিটার একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা যার নাম হচ্ছে PQ, তাই তো? আমরা 3টে পদ্ধতিতে সমান্তরাল সরলরেখা আঁকবো বহিস্থ বিন্দু এ থেকে। তো দেখো তার আগে একটা বিষয় আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আমরা কি জানি, দুটি সরলরেখা এবং দুটি সরলরেখাকে যদি একটা ভেদক বা ছেদক ছেদ করে তাহলে এই কোণগুলোকে বলা হয় কি? একান্তর কোণ, তাই তো? আবার এই একান্তর কোণগুলো যদি সমান হয় তাহলে তারা কি কি তারা সমান্তরাল হয় তাহলে সরলরেখাটা। আবার একইভাবে দুটি সরলরেখা এবং একটা ছেদক, এই কোণগুলোকে কি বলে? অনুরূপ কোণ বলে তো? এগুলো জানো তো? এবং এই অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলে এই সরলরেখা দুটো কি হবে? সমান্তরাল হবে, তাই তো? এই কনসেপ্টগুলো আমরা জানি না? জানি না। যারা জানো না তারা জেনে নাও। দুটি সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে এই কোণগুলোকে বলা হয় একান্তর কোণ, এই কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। এই একান্তর কোণগুলোর মান যদি সমান হয় তাহলে তারা কি হয়? দুটো সরলরেখাকে তখন আমরা বলতে পারবো সমান্তরাল। এবং এই যে অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলেও আমরা বলতে পারবো সরলরেখা দুটো সমান্তরাল। এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে দুটো পদ্ধতিতে আমরা দুটো জ্যামিতির দুটো আমরা সমান্তরাল সরলরেখা আঁকতে পারবো। এবং আরও একটা পদ্ধতি আমি শেষে বলছি, সেটা হচ্ছে সামান্তরিক যেভাবে আঁকে সেই সিম্পল পদ্ধতি। আমি পদ্ধতিটা পুরোটাই বলে দিচ্ছি দেখো। তো তার আগে আমরা এইটুকু অংশ মুছে দিই যেগুলো বোঝালাম। তো আমাদের প্রথমত কি বলেছে? 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরল রেখা, ঠিক আছে? এটার নাম হচ্ছে পি আর কিউ। এটার এ হচ্ছে 5 সেন্টিমিটার, তাই তো? তো এটার একটা বহিস্থ বিন্দু বলেছে, ধরো এই বিন্দুটা নিলাম, নাম দিয়েছে কি? এ। এই বহিস্থ বিন্দু থেকে এই সরলরেখা সমান্তরাল সরলরেখা আঁকতে বলেছে। কিভাবে করব? প্রথমত আমরা এই এ বিন্দু দিয়ে একটা ছেদক অঙ্কন করব, ঠিক আছে? এই এ বিন্দু দিয়ে আমরা একটা ছেদক অঙ্কন করলাম। এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দু দিয়ে আমরা একটা ছেদক অঙ্কন করলাম। এরপর কি করব? আমরা পেন্সিল কম্পাস নেব। আমরা কম্পাস ইউজ করব। 1 মিনিট দাঁড়াও, আমি দেখাচ্ছি। আমরা পেন্সিল কম্পাস ইউজ করবো। ওকে, তো পেন্সিল কম্পাস তোমরা জানো, এই পেন্সিল কম্পাসে পেন্সিল সেট করে নিতে হয়। তারপর কি করবে দেখো, আমি বলছি, আমি হাতেই বোঝাবো কিন্তু এটা তোমাদের সুবিধার্থে বলছি। দেখো এই বিন্দুতে কম্পাস বসাবে, বসে একটা চাপ নেবে। তাহলে এই বিন্দুতে কম্পাস বসিয়ে যদি একটা কোণের চাপ নাও, এই একটা চাপ হলো, সেই চাপটা কি করবে? এইখানে এটাকে কিন্তু বাড়িয়ে দেবে, ঠিক আছে? এটা এটা একেবারে বাড়িয়ে টানবে সরলরেখাটা। এই চাপটা নিলে এবং এই চাপটা নিয়েই, ধরো এই চাপটা নিলাম, এই চাপটা নিয়েই কিন্তু এই পেন্সিল কম্পাস বাড়াবেও না কমাবেও না। যে চাপে এই মাপটা নিলে সেই একই চাপ নিয়ে এইরকমভাবে একটা সরলরেখা এই একটা চাপ অঙ্কন করবে, ঠিক আছে? আবার একইভাবে কম্পাসটাকে এখানে বসাবে, বসিয়ে এইখানে ছেদ করবে, এইভাবে এইখানে যাতে ছেদ করে এইভাবে কম্পাসটাকে তোমরা সেট করবে। আশা করছি দেখতে পাচ্ছ। কম্পাসটাকে এমনভাবে সেট করবে, পেন্সিলটা লাগানো থাকলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হতো। আমি একটা পেন লাগিয়ে দেখাচ্ছি, দেখো 1 মিনিট। আমি একটা পেন লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানে কি করলাম, আমি এই একটা চাপ নিলাম এবং এখানেও সেই চাপটাকে একই চাপ আঁকলাম। পেন্সিল কম্পাসটাকে কিন্তু বাড়াবো না কমাবো না, একই চাপ নিয়ে। এর পরের স্টেপে আমরা কি করব? এই বিন্দুতে আমরা একটা
এই যে কম্পাসের পেন্সিলটা মানে কম্পাসের যে নিপটা বা ছুঁচটা সেটা আমরা বসাবো এখানে, এবং বসিয়ে এটাকে আমরা বাড়াবো বা কমাবো, কমিয়ে অ্যাডজাস্ট করে কি করব, যাতে আমাদের এই বিন্দুটাকে ছেদ করে। ঠিক আছে, তাহলে এইখানে বসিয়ে এখানে আমরা একটা চাপ কাটলাম, এখানে আমরা একটা চাপ কাটলাম। ঠিক আছে, তোমরা কিন্তু ওভাররাইট করবে না, আমার পেন্সিলের এটা পড়লো না বলে আমি বললাম, মানে পেনের। যাই হোক, এখানে একটা চাপ কাটলে তারপর কি করবে, নেক্সট স্টেপে এই একই চাপ নিয়ে আবারও এই একই চাপ, কমাবে না কিন্তু, বাড়াবেও না কমাবেও না, এখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে এখানে করবে, মানে এই জায়গাটায় এমনভাবে, মানে এটার যে চাপটা নিলে সেই চাপটাকে এখানে তোমরা কি করবে, এখানে তোমরা কেটে দেবে চাপটা। কোথায় বসিয়ে, কোথায় বসিয়ে, এখানে বসিয়ে এই চাপটা কেটে দেবে। তারপর কি করবে, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু স্কেল মিলিয়ে তোমরা কি করবে, এরম ভাবে বাড়িয়ে দেবে। তাহলে ধরো এটার নাম RS দিয়ে দিলাম, তাহলে আমরা কি পেলাম, PQ এর সঙ্গে এরা সমান্তরাল। এটা কোন পদ্ধতি, এটা পেলাম কিন্তু আমরা অনুরূপ কোণের পদ্ধতি, তাই তো, এটা আমরা পেলাম অনুরূপ কোণের পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটার নাম কি বলবো, অনুরূপ কোণ। ঠিক আছে, এটা মনে রাখার জন্য, এটা কিন্তু তোমাদের লেখার দরকার নেই। অনুরূপ কোণ, এই পদ্ধতিটার সাহায্যে কিন্তু আমরা অঙ্কন করলাম, এটা অনুরূপ কোণ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি গেল। বুঝেছো বিষয়টা, ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? আমি পেন্সিল কম্পাস দিয়ে আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই সরল রেখাংশটা টানলাম, বহিস্থ বিন্দু নিলাম এ, তারপর তার উপর দিয়ে একটা ছেদক অঙ্কন করলাম। ছেদক অঙ্কন করার পর কি করলাম, এই বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে পেন্সিলটাকে কম্পাসটাকে ঘুরিয়ে একটা চাপ নিলাম, সেই চাপটা এখানে কাটলাম। তারপর এই বিন্দুতে বসে একটা চাপ কাটলাম, এবং সেই একই চাপের মাপ নিয়ে এই ওপরের বিন্দুতে বসাবো, ওপরের বিন্দুতে বসে এই একটা চাপ কাটবো। বোঝাতে পেরেছি? তাহলে এই একটা কোণ এবং এই একটা কোণ কি কোণ, এরা অনুরূপ কোণ। এবং যেহেতু একই চাপের মাপ নিয়ে আমরা কেটেছি, যদি এই যে পেন্সিল কম্পাসটা, এটাকে যদি আমি বাড়াই বা কমাই তাহলে কিন্তু কোণ চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। তাই বাড়াবেও না কমাবেও না, বাড়াবে কখন, যখন এই চাপটা আঁকা হয়ে গেল, সরি, যখন এই চাপটা আঁকা হয়ে গেল, এই চাপটা আঁকা হয়ে গেল, তার পরের স্টেপে অ্যাডজাস্ট করে এটাকে করবে, এবং সেই একই চাপ নিয়ে এই বিন্দুতে বসে এখানে টানবে। আশা করছি বুঝেছো এবার। তাহলে অনুরূপ কোণ পদ্ধতিতে প্রথমে হয়ে গেল আমাদের। এবার নেক্সট স্টেপে আমরা করব একান্তর কোণ পদ্ধতি। একান্তর কোণ পদ্ধতি তোমাদের বলেছিলাম, এইভাবে করার পর এই কোণগুলো সমান হলে এগুলোকে একান্তর কোণ বলে, ভিডিওর প্রথমেই বলেছি। এরপর কি করব, আমরা প্রথমত এই যে PQ সরলরেখা আছে, তাহলে PQ সরলরেখা আমরা এঁকে নিলাম, বহিস্থ একটা বিন্দু নিলাম এ, এই বিন্দু দিয়ে আমরা একটা ছেদক টেনে নিলাম, তাহলে বিন্দুটার নাম লিখে দিলাম এ, এবং এই বিন্দুতে একটা ছেদক অঙ্কন করলাম। ঠিক আছে, এরপর কি করব, একান্তর কোণ পদ্ধতি, তাই তো। তাহলে সেই একই নিয়ম, কি করব, এইখানে চাপ দিয়ে, মানে এইখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে এই একটা চাপ কাটবো, সেই চাপটা কি করব, এইখানে পেন্সিল কম্পাস বসিয়ে এই একটা চাপ কাটবো, হয়ে গেল। এরপর পেন্সিল কম্পাসটাকে অ্যাডজাস্ট করে এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে মাপটা এখানে হয়, হয়ে এখানে একটা চাপ কাটবো, কেটে কি করব, এই বিন্দুতে বসাবো পেন্সিল কম্পাসটা, এই বিন্দুতে বসিয়ে এইখানে একটা চাপ কেটে দেবো। তারপর কি করবো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা মিলিয়ে দেবো। বোঝা গেল? তারপর এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা মিলিয়ে দেবো। তাহলে RS নাম দিয়ে দাও। তাহলে কি হলো, এটার সঙ্গে এটা সমান্তরাল। এটা কোন পদ্ধতিতে হলো, এটা কোন পদ্ধতিতে হলো, এটা হলো আমাদের একান্তর কোণ পদ্ধতিতে। একান্তর কোণ সমান হয় সেই পদ্ধতিতে আমরা এটা করলাম। বোঝা গেল? তাহলে বুঝেছো হ্যাঁ কি না বলো? আশা করছি এটা বুঝে থাকলে এটাও বুঝবে, একই নিয়ম একই সিস্টেম। এখানে প্রথমে একটা মানে PQ সরলরেখার কথা বলেছে, PQ সরলরেখা আমরা এঁকে নিলাম। তারপর কি করব, তারপর বহিস্থ বিন্দু এ নিলাম, সেখান থেকে ছেদক অঙ্কন করলাম, ছেদক অঙ্কন করে এই বিন্দু দিয়ে একটা চাপ কাটলাম, সেইখান থেকে সেই এ বিন্দুটা যে চাপটা পেলাম সেই একই চাপ রেখে এ বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে আরও একটা চাপ কাটলাম। তারপর চাপটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে এই চাপের মাপ নিলাম যাতে এখানে ছেদ করে, এই ছেদকে ছেদ করে, হলো। সেই একই চাপের মাপ নিয়ে এই বিন্দুতে বসে একটা চাপ কাটলাম, এবং সেই চাপের সঙ্গে যে ছেদ বিন্দুটা পেলাম সেই ছেদ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দু এটা আমরা জুড়ে বাড়িয়ে দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটার সঙ্গে এটা সমান্তরাল। ক্লিয়ার? এবং আরও একটা পদ্ধতি আছে, আরও একটা স্টেপ আছে, 3টে পদ্ধতিতে বলেছে, আরও একটা স্টেপ আছে, সেটা আমি দেখাচ্ছি। এদিকটা দেখাচ্ছি, দেখো কি করব। প্রথমত আমাদের PQ সরলরেখা বলেছে, আমরা PQ সরলরেখা প্রথমত এঁকে নেব, এটা আমাদের আঁকতেই হবে। PQ সরলরেখা আমরা এঁকে নিলাম। এরপর কি করব, কি করব, বহিস্থ বিন্দু বলেছে, তাহলে বহিস্থ বিন্দু এ নিলাম, বহিস্থ বিন্দু এ নিলাম। এরপর কি করব দেখো, এরপর আমরা এখান থেকে একটা ছেদক যেভাবে অঙ্কন করছিলাম সেইভাবে একটা ছেদক অঙ্কন করতে পারি, অথবা ছেদকটাকে না বাড়িয়ে আমরা শুধুমাত্র এই বিন্দু থেকে একটা এইভাবে সরলরেখা আমরা আঁকতে পারি। এই পয়েন্টটাকে নাম দিয়ে দাও B। ঠিক আছে, আমরা বাড়ালাম না, শুধু এ করলাম।
বোঝা গেছে? ক্লিয়ার? এরপর কি করব, এরপর এই যে বি বিন্দু, এই বি বিন্দুতে আমরা কম্পাস বসাবো। বি বিন্দুতে কম্পাস বসিয়ে আমরা কিউতে একটা চাপ কাটবো। তাহলে বি বিন্দুতে কম্পাস বসালাম এবং কিউতে একটা চাপ কাটলাম, হলো। তারপর কি করব, এই এ বিন্দুতে সেম চাপের সেম কম্পাসটা বসাবো, বসিয়ে কি করব, এখানে আরো একটা চাপ কাটবো, হলো। এরপর কি করব, এরপর এই বি বিন্দুতেই কম্পাসটা থাকবে, চাপটাকে অ্যাডজাস্ট করে আমরা এই এ বির মাপটা নেব। এই চাপটাকে অ্যাডজাস্ট করে আমরা এ বির মাপটা নেব, ঠিক আছে। এইভাবে বসে আমরা এ বির মাপটা নিলাম, নিয়ে এখানে একটা চাপ কাটলাম। সেই একই চাপ নিয়ে, এই একই চাপ নিয়ে আমি কম্পাসটা এখানে বসিয়ে এখানে আরো একটা চাপ কাটবো। এখানে পেন্সিল কম্পাসের এই যে কাঁটাটা বা ছুঁচটা আমরা বসাবো এবং বসিয়ে এখানে কাটবো। তাহলে এখানে আমরা কেটে দিলাম। তাহলে কি হলো, এখানে একটা বিন্দু এবং এখানে একটা ছেদ বিন্দু পেলাম। এখান থেকে আমরা জুড়ে বাড়িয়ে দেব, নাম দিয়ে দাও আর এস। তাহলে এটা 3 নম্বর পদ্ধতি হয়ে গেল। এবং 3 নম্বর পদ্ধতিটা তাহলে কি হলো, এটাকে কি পদ্ধতি বলা যাবে? দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা সামান্তরিক অঙ্কন করেছি, তাই তো? যদি এই বাহুটার সঙ্গে এইভাবে আমরা এই বাহুটা যুক্ত করে দিই, তাহলে কি পাবো, একটা এ বি কিউ এস, একটা সামান্তরিক পাবো। তাহলে সামান্তরিক আঁকার পদ্ধতিতে আমরা 3 নম্বর ভাবে করলাম। এবং এই যে 3 নম্বর পদ্ধতিটা দেখালাম, এই পদ্ধতিতেই কিন্তু বেসিক্যালি তোমাদের বাকি অঙ্কগুলো হবে। বোঝা গেল? তাহলে কিভাবে হলো, এই প্রথম পদ্ধতি এটা হচ্ছে অনুরূপ কোণের পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি একান্তর কোণ পদ্ধতি, এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে, আমি নামটা লিখে দিচ্ছি, সামান্তরিক অঙ্কন পদ্ধতি। সামান্তরিক অঙ্কন। আচ্ছা একটা কথা বলি, তোমরা এই যে পদ্ধতিগুলো বলছি এগুলো কিন্তু আমি তোমাদের বোঝার জন্য বলছি, কোনো স্পেসিফিক্যালি কিন্তু এইভাবে নাম হয় না যে অনুরূপ কোণ পদ্ধতি, একান্তর কোণ পদ্ধতি বা সামান্তরিক অঙ্কন পদ্ধতি। যেভাবে করা হচ্ছে, যে জিনিসগুলোকে কাজে লাগাচ্ছি সেই জিনিসগুলো তোমাদের আমি বলে দিচ্ছি এবং সেইটার নামে আমি নামকরণ করে দিচ্ছি। কেন? তোমরা যাতে মনে রাখতে পারো। এটা কিন্তু স্পেসিফিক্যালি ওইভাবে যদি বলি বা তোমরা স্যারেদের বলো, তোমরা বলে কোথা, স্যারেরা বলবে কোথা থেকে শিখেছো, অনুরূপ কোণ পদ্ধতি বলে এটাকে। এটাকে কিন্তু অনুরূপ কোণ পদ্ধতি বলে না, অনুরূপ কোণের সাহায্যে আমরা আঁকছি। তাই দেখো পাশে কিন্তু পদ্ধতি কথাটা আমি লিখিনি। অনুরূপ কোণের সাহায্যে আঁকলাম, একান্তর কোণের সাহায্যে আঁকলাম, আবার সামান্তরিক অঙ্কন করার সাহায্যে আমরা সমান্তরাল সরলরেখাটা আঁকলাম। তাহলে বোঝা গেল তিনটে কনসেপ্ট ক্লিয়ার। 3 ভাবে কি করে সমান্তরাল সরলরেখা আঁকা যায়, ক্লিয়ার টপিকটা? বেশ, এরপর আমরা পরের অঙ্কগুলো করব। এবারে আমরা 2 দাগের অঙ্কটা করব। 2 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণের মান 60 ডিগ্রি। এবং অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখতে বলেছে। অঙ্কন প্রণালী প্রমাণ লেখা আমাদের আসে না, শুধুমাত্র সম্পাদ্যটুকু করব। আমরা কি করব, এই যে ত্রিভুজটা অঙ্কন করব এবং ত্রিভুজটা অঙ্কন করে আমরা একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করব। বিষয়গুলো কিভাবে হয় একটু ভালোভাবে বুঝবে, আশা করছি ক্লিয়ার করতে পারবো। তাই স্টেপ বাই স্টেপ খুব ভালো করে দেখো। প্রথমত কি বলেছে দেখো, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার, এই তিনটে মাপ আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা ত্রিভুজ কিভাবে আঁকবো? প্রথমত 5 সেন্টিমিটার, তারপর কি 8 সেন্টিমিটার এবং তারপর 11 সেন্টিমিটার। আচ্ছা এটা সরলরেখা হলো না, যাই হোক আমি হাতে আঁকছি, কিছু করার নেই। তাহলে এটা আমাদের হয়ে গেল 11 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার আমরা কি করলাম, একটা তিনটে মাপ আমরা কেটে নিলাম। এবার ত্রিভুজ যেভাবে আঁকে, কিভাবে আঁকে, আমরা প্রথমত একটাই বড় করে লাইন টানবো। বড় করে লাইন টানার পর কি করব, এই 8 সেমির মাপটা নেব। প্রথমে যে কোনো মাপ নিতে পারো, আমি 8 সেমি দিয়ে দেখাচ্ছি, এটা করলে ত্রিভুজটা দেখতে ভালো লাগবে, তার জন্য 8 সেমিটাকে নিচে রাখছি। দেখো 8 সেমি একটা মাপ নিলাম, কারণ এখানে উল্লেখ করে দেয় না কোনটা বাহু হবে, তাই 8 সেমি মাপটা নিলাম। দিয়ে কি করব, এখান থেকে বসে একটা চাপ কাটবো। তাহলে 8 সেমি মাপটা পেয়ে গেলাম। এরপর কি করব, 5 সেমি মাপটা নেব, মানে যেভাবে ত্রিভুজ আঁকে আশা করছি এটা তোমরা জানো, নতুন করে বলতে হবে না। তাহলে এই 5 সেমি মাপটা নিলাম, দিয়ে কি করব, এখানে বসে এখানে একটা চাপ কাটবো, চাপ কাটলাম। এরপর 11 সেন্টিমিটার মাপটা নেব। আমার কম্পাস ছোট হয়ে গেছে বোর্ডের কাছে, যাবে না, কিছু করার নেই, তোমরা বুঝে নিও। তোমরা খাতায় আঁকবে 11 সেন্টিমিটার, কিন্তু কম্পাস আরামসে যাবে। আমি বোর্ডে বড় করে বোঝাচ্ছি, তাই কিছু করার নেই, আন্দাজে আঁকছি। যাই হোক, তো এইভাবে আমি মাপটা নিলাম, নিয়ে এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে চাপ কাটলাম। তাহলে এই যে বিন্দুটায় ছেদ করলো, এই বিন্দুটার সঙ্গে আমরা স্কেলের সাহায্যে কি করব, এই বাকি বিন্দুগুলো যোগ করে দেবো। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা এবং এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা ত্রিভুজ পেয়ে যাব। তাহলে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করে দিই এবং এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করে দিলাম, ঠিক আছে। আমাদের আপাতত ত্রিভুজ আঁকা শেষ। এরপর এই ত্রিভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আমরা কিভাবে আঁকবো, একটা গভীর প্রশ্ন। কিচ্ছু নয়, খুব সহজ।
আমি যে এই 3 নম্বর স্টেপে আমি যেভাবে আঁকিয়েছিলাম, কি আঁকিয়েছিলাম, সমান্তরাল সরলরেখা। প্রথম স্টেপ আমাদের সেটাই। দেখো এই একটা সরলরেখা আছে, এই সরলরেখা সমান্তরাল করে আমরা একটা সরলরেখা আঁকবো। কিভাবে আঁকবো? এই সামান্তরিক অঙ্কন পদ্ধতিতে। মানে প্রথমত কম্পাসের সাহায্যে আমরা কি করব, এখান থেকে এই মাপটা নেব, নিয়ে এখানে বসিয়ে এই একটা চাপ কাটবো। হলো, এরপর কি করব, এখান থেকে এখানে বসাবো, যেমনভাবে করলাম এখান থেকে এখানে বসাবো, মাপটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে এই একটা চাপ কাটবো। হয়ে গেল, তাহলে চাপ কাটা কমপ্লিট। এরপর কি করব, এই বাহুটার সঙ্গে আমরা এই বাহুটা যোগ করে বাড়িয়ে দেব, যেটা প্রপার ছেদ করলো না, ঠিক আছে, এইভাবে বাড়িয়ে আমরা বাড়িয়ে দেবো। আমি যেমন মুছে করলাম এভাবে যেন করবে না, এটা কিন্তু নিয়ম নয়। আমি হাতে করছি, মিলছে না, যার জন্য করতে বাধ্য হলাম। তোমরা কি করবে, প্রথমত এখান থেকে এই কম্পাসে মাপ নিলে, নিয়ে এখান থেকে এখানে ছেদ করালে, আবার এখান থেকে এই মাপটা নিলে, নিয়ে এখান থেকে এই একটা ছেদ করালে। বোঝা গেল? বোঝা গেল কি করলে? আচ্ছা, এখানে কিন্তু ছেদটা এইভাবে হবে না, সম্ভবত এখান থেকে বসিয়ে তোমরা ছেদটা পাবে খানিকটা এইরকম পাবে, ঠিক আছে, আঁকাটা একটু ভুল হয়েছিল। যাই হোক, এটা একটু বুঝে নিও, এখানে বসিয়ে এই পাবে, এখানে বসিয়ে এই পাবে। আমার হাতটা যদি কম্পাস হয়, এইভাবে বসিয়ে এই পাবে এবং এইভাবে বসিয়ে এই চাপটা পাবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা প্রথমত সমান্তরাল সরলরেখা অঙ্কন করে ফেললাম। আচ্ছা, নাম আমরা দিয়ে দিই এমনি নর্মাল, নিজের মতো যে কোনো নাম দিতে পারি। আমরা ত্রিভুজের নাম ধরো দিয়ে দিলাম ABC, ঠিক আছে, আপাতত ত্রিভুজের নাম থাক। তাহলে এর সমান্তরাল সরলরেখা আমরা এঁকে ফেললাম, এর সঙ্গে এটা সমান্তরাল। প্রথম কাজ শেষ, কারণ সামান্তরিক আঁকতে গেলে সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। এরপর কি বলেছে, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি, তাই তো। তো সামান্তরিক অঙ্কনের জন্য আমরা এটাকে যদি ভূমি করতে চাই, তাহলে প্রথমত আমাদের বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এটা আমাদের নিয়ম। সামান্তরিক আঁকতে গেলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক যদি আমরা আঁকতে চাই, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, ত্রিভুজের ভূমিকে কিন্তু সমান 2 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডকের নিয়ম তোমরা প্রত্যেকে জানো। এখান থেকে আমরা কি করব, অর্ধেকের বেশি চাপ নেব, নিয়ে ওপরে কাটবো, নিচে কাটবো, একইভাবে এখানে বসিয়ে ওপরে কাটবো, নিচে কাটবো। তাহলে এখানে কম্পাসটা বসালাম, এই কাটলাম, এই কাটলাম, এখানে বসালাম, এই কাটলাম, এই কাটলাম, তারপর এই বাহুটার সঙ্গে এইরকম ভাবে আমরা জুড়ে দিলাম। তাহলে এইটা একটা মধ্যবিন্দু আমরা পেয়ে গেলাম, তাহলে নাম দিয়ে দিলাম ডি। সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটা কোণ 60 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে আমাদের একটা কোণ আঁকতে হবে যার যার মান কত, যার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি করব, প্রথমত আমরা এখানে কম্পাস বসাবো 60 ডিগ্রি, তোমরা আশা করছি প্রত্যেকে আঁকতে পারো। কি করবো, এখানে কম্পাস বসিয়ে এই কাটবো, এখানে কম্পাস বসিয়ে একই চাপ নিয়ে এই কাটবো, তাহলে আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কাটলাম এবং এখানে বসিয়ে এই কাটলাম, তাহলে আমাদের মোটামুটি এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এরকম ভাবে বাড়িয়ে দিলাম। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম, এই কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। হলো, তাহলে 60 ডিগ্রি এঁকে ফেললাম। এরপর কিছুই নয়, এই যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল একই মানে একই সরলরেখা, একই সমান্তরাল সরলরেখা এবং একই ভূমিতে অবস্থিত হলে কি হয়, একই ভূমিতে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়, তাই তো। কিন্তু একই ভূমিতে আমাদের অবস্থিত করতে গেলে আমরা সামান্তরিক ওই পদ্ধতিতে অঙ্কন করতে পারবো না। তাই সামান্তরিক আঁকার আমাদের পদ্ধতিটার নাম কি, সামান্তরিক পদ্ধতি, মানে সামান্তরিক আঁকতে গেলে আমাদের পদ্ধতি হচ্ছে প্রথমত বাহুকে নিচের যে ভূমিটা থাকবে তাকে অর্ধ সমদ্বিখণ্ডিত করতে হবে, সেটা করলাম। তারপর 60 ডিগ্রি কোণ বলেছে, 60 ডিগ্রি কোণ এঁকে দিলাম। এরপর কি করব, এরপর কিচ্ছু নয়, একদম সিম্পল কাজ, ডি থেকে সি, এখানে পেন্সিল কম্পাস বসাবো এবং এই চাপ নেব। পেন্সিল কম্পাসের সাহায্যে যদি বুঝতে চাও, দেখো এখানে বসালাম, বসিয়ে এই সি এর চাপ নেব, এখানে বসিয়ে সি এর চাপ নেব এবং এই যে ছেদ বিন্দুটা পেয়েছি, ভালো করে লক্ষ্য করো, এই যে সমান্তরাল সরলরেখা গেছে এবং এই যে 60 ডিগ্রি কোণের বাহুটা গেল, এই যে বিন্দুটা পেয়েছি ছেদ বিন্দুটা, এখানে কম্পাস বসিয়ে এই সেম মাপে এখানে আমরা একটা চাপ কাটবো। তাহলে এইখান থেকে যে চাপটা পেলাম সেইটাই ছেদ বিন্দুতে বসে আমরা একটা চাপ কাটলাম, ঠিক আছে। এবং এই চাপটা কি করব, আমরা স্কেলের সাহায্যে এইভাবে জুড়ে দেব, এই চাপটাকে আমরা স্কেলের সাহায্যে এইভাবে জুড়ে দেব। তাহলে কি হয়ে গেল, এই যে ডিসি, এখানে নাম দিয়ে দাও ই এফ। তাহলে কি পেলাম, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কোনটা, সামান্তরিক সিডিইএফ, সামান্তরিক সিডিইএফ। ক্লিয়ার? যে বিষয়টা বোঝালাম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ, কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থেকে থাকে ভিডিওটা আরও একবার পজ করো, করে আগে যাও, গিয়ে প্রথম থেকে আরও একবার দেখো। আমি তবু আর একবার ছোট্ট করে সামারাইজ করে দিচ্ছি।
প্রথমত আমরা ত্রিভুজ অঙ্কন পদ্ধতিতে ত্রিভুজ আঁকবো। তোমরা ছোট থেকে করছো, ত্রিভুজ আঁকা প্রত্যেকে জানো, ক্লাস 7 থেকে করছো। ত্রিভুজটা এঁকে ফেললুম। এরপর কি করব, এরপর এই যে ভূমিটা এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। কোন পদ্ধতিতে? এর আগে যে দেখালাম 3 নম্বর স্টেপে সামান্তরিক অঙ্কন পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা এই সমান্তরাল সরলরেখাটা অঙ্কন করলাম। এরপর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাদের প্রথমত এর যে ভূমিটা রয়েছে তাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা এখানে কম্পাস বসিয়ে আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম, পেয়ে গেলাম। এরপর এই মধ্যবিন্দুটা বসিয়ে এই মধ্য যে বিন্দুটা পেলাম, এই বিন্দুতে আমাদের একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। কেন? কারণ আমাদের বলে দিয়েছে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, মানে 60 ডিগ্রি কোণ বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করো, তাই তো? একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে একটা কোণ 60 ডিগ্রি এঁকেছি, করে বাহুটাকে বাড়িয়ে দিয়েছি এবং এই সমান্তরাল সরলরেখার সঙ্গে বাহুটা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে আমরা কম্পাস বসিয়ে আবার এই এর যে ডিসির মাপটা এই বিন্দুতে কম্পাস বসিয়ে আমরা কেটে নিয়েছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই যে টোটাল সিডিইএফ, এই টোটালটা সিডিইএফ, এটা হচ্ছে আমাদের সামান্তরিক। বোঝা গেল? ব্যাপারটা পরিষ্কার হয়েছে? আশা করছি এরপর আর কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে 2 এর দাগের অঙ্কটা আমাদের মোটামুটি হয়ে গেল। এরপর তোমরা শেষে নিচে একটা লাইন লিখে দেবে যে অতএব ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো সামান্তরিক সিডিইএফ। ব্যাস, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এরপর আমরা নেক্সট অঙ্কটা দেখি। এরপর আমরা 3 এর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি অঙ্কন করি যার এবি সমান 6 সেমি, বিসি সমান 9 সেমি। তাহলে আমরা লিখতে থাকি একইভাবে আমরা লিখতে থাকি যেভাবে আমরা করছিলাম। তাহলে আমাদের প্রথমে মাপ মতো লিখে নিতে হবে। তাহলে প্রথমে কি বলেছে? এবি সমান 6 সেমি। তাহলে এই একটা কাটলাম, নাম দিলাম এবি, এর মাপ কত? 6 সেমি। এরপর কি বলেছে? বিসি সমান 9 সেমি। তাহলে আরো একটা মাপ কাটলাম, এর নাম কি? বিসি, মাপ কত? 9 সেমি হলো। এবং আর একটা কি বলে দিয়েছে? কোণ এবিসি সমান 55 ডিগ্রি। তাহলে চাঁদার সাহায্যে আমাদের একটা কোণ এঁকে নিতে হবে। তাহলে তোমরাও আঁকবে, চাঁদার সাহায্যে একটা কোণ আঁকবে। এই কোণটার মাপ কত? আচ্ছা, এই 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 অংশটা তোমরা দেবে না, প্রথমত মাপ হচ্ছে 55 ডিগ্রি। হয়ে গেল। তাহলে আমরা দুটো মাপ কেটে নিলাম, 55 ডিগ্রি কোণও আমরা এঁকে নিলাম। এরপর কি বলেছে? ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটা কোণ 60 ডিগ্রি এবং একটা বাহুর দৈর্ঘ্য এসি। এখানে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, আগেরটায় আমাদের কিছু বলেনি, তাই আমরা ভূমিকেই কিন্তু অর্ধেক করে তার উপর সামান্তরিক এঁকেছিলাম। এখানে আমাদের বলে দিয়েছে, মনে রাখবে, এসি বাহুটা হচ্ছে আমাদের সামান্তরিকের বাহু হবে, মানে সামান্তরিকের বাহু হচ্ছে এসি বাহুর অর্ধেক। এতটা ক্লিয়ার? এবং আর একটা কি বলে দিয়েছে? 60 ডিগ্রি কোণ হবে। ব্যাস, খুব সহজ। করে ফেলবো। কিভাবে করব দেখো। প্রথমত আমাদের ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ আঁকার পদ্ধতি কি? দুটো বাহু বলেছে, একটা কোণ বলেছে, তাহলে আমাদের প্রথমে কোণ আঁকতে হবে, তাই তো? আচ্ছা, কোণের নামটা আমরা লিখিনি। কোণের নাম বলেছে এবিসি, এবিসি। তাহলে প্রথমে আমাদের কোণ আঁকতে হবে, তাই তো? তাহলে আমরা বড় করে একটা দাগ কাটবো, তাই তো? আচ্ছা, একটু এদিক থেকে করি, এই একটা দাগ কাটলাম। এরপর কি করব? কোণটা আঁকবো। কোণ আঁকার জন্য এখানে কম্পাস বসিয়ে এই একটা চাপ, এই চাপ বসিয়ে সেই একই চাপ নিয়ে এই একটা চাপ, আবার এই বিন্দুতে বসিয়ে এই মেলালাম, চাপ মেলালাম, মিলিয়ে এখানে বসিয়ে এই চাপ মিলিয়ে দিলাম। তাহলে কি করব? এরপর এই যে বিন্দু থেকে এই বিন্দুটা আমরা বাড়িয়ে দেবো। তাহলে আমাদের, আচ্ছা, এটা একটুখানি বেঁকে গেছে, এই। তাহলে কি হলো? এটা আমাদের 55 ডিগ্রি কোণ প্রথমত হয়ে গেল। এর কোণটার নাম কি? বি। এরপর কি? এবির মাপ কত? এবির মাপ হচ্ছে 6 সেমি। তাহলে এই যে এতে আমার এ থেকে আমরা বি পর্যন্ত কম্পাস নেব, তাই তো? কম্পাসের সাহায্যে মাপ নেবো, এরকম ভাবে বসাবো। তাহলে এখান থেকে মাপ নিলাম, নিয়ে এই একটা চাপ নিলাম, নিয়ে বি বিন্দুতে বসিয়ে এই চাপ দিয়ে দিলাম, নামটা হচ্ছে এ দিয়ে দিলাম। কমপ্লিট। এরপর কি? বিসি। বিসির মাপ কত? 9 সেমি। তাহলে বিতে বসিয়ে সি পর্যন্ত একটা মাপ নিলাম এবং বি থেকে সি এর মাপটা আমরা মোটামুটি আন্দাজে দিয়ে দিলাম, হলো। এরপর কি করব? আমরা এ এর সাথে সি যুক্ত করে দেবো। এ এর সাথে সি আমরা যুক্ত করে দেবো। আমরা স্কেলের সাহায্যে যুক্ত করি। স্কেলের সাহায্যে আমরা এ এর সাথে সি যুক্ত করে দিলাম। তাহলে আমাদের ত্রিভুজ হয়ে গেল এবিসি। এইবার আসল ট্রিক্সটা কি? এসি বাহুর অর্ধেক হবে, এসি বাহুর অর্ধেক হবে সামান্তরিকটার বাহু। তার মানে কি? এই এসি বাহুর অর্ধেক হবে। বোঝা গেছে? আমরা আগেরটার মতো যদি সিম্পল এখানে অর্ধেক করে সেম পদ্ধতিতে করে দিই তাহলে অঙ্কটা কিন্তু পুরোপুরি কাটা। ক্লিয়ার? তাই অঙ্কগুলো করার সময় কি বলছে বারবার করে প্রশ্নটা করবে, কি বলছে আগে আগে ভালোভাবে বুঝে নেবে, তারপর শুরু করবে। বেশ পরিষ্কার? তাহলে কি করব? প্রথমত আমাদের এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তারপর আমরা এসি সমান্তরাল সরলরেখা এদিকে অঙ্কন করব। ওকে, তাহলে আমরা এসি কে সমদ্বিখণ্ডিত করে নিই। কিভাবে করব?
এখানে কম্পাস বসিয়ে এই একটা চাপ, এই একটা চাপ, একইভাবে এখানে কম্পাস বসিয়ে এই একটা চাপ, এই একটা চাপ। এরপর কি করব, এটা আমরা স্কেলের সাহায্যে এই বাহুটা যুক্ত করে দেবো, তাই তো? এই এই বিন্দুটা আমরা যুক্ত করে দেবো, হয়ে গেল। তাহলে কি হলো, এইটা আমাদের মধ্যবিন্দু হয়ে গেল। নাম দিয়ে দাও ডি, ডি বিন্দু নাম দিয়ে দাও, হয়ে গেল। তাহলে সমান্তরাল যে মানে সরি সমান্তরাল নয়, এই যে এসির যে অর্ধেক সেটা আমাদের করা কমপ্লিট। এরপর এসি বাহু সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তার জন্য কি করব, ভালো করে দেখো। এখান থেকে এই সি বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে এতে চাপ কাটবো। কি বললাম, সিতে কম্পাস বসাবো, সিতে কম্পাস বসাবো, বসিয়ে এ পর্যন্ত চাপ কাটবো। মানে কম্পাসের কাঁটাটা এখানে থাকবে এবং চাপটা আমরা এইভাবে কাটবো। তাহলে সি বিন্দুতে বসিয়ে এই একটা চাপ কাটলাম, হলো। এরপর সেই একই চাপ, চাপটা কিন্তু আমরা কমাবো না বাড়াবো না, একই চাপ নিয়ে আমরা বি বিন্দুতে বসাবো এবং এইখানে একটা চাপ কাটবো। তাহলে বি বিন্দুতে বসালাম, বসিয়ে এই একটা আমরা চাপ কাটলাম, হয়ে গেল। এরপর কি করব, বি থেকে সি পর্যন্ত মাপটা আমরা নেবো। আচ্ছা এটা একটু হয়নি, এটা একটু এরকম জায়গায় হবে, ঠিক আছে। এরপর কি করব, বি থেকে সি পর্যন্ত মাপটা নেব, বি থেকে সি পর্যন্ত মাপটা নেব। এই যে বি থেকে সি পর্যন্ত মাপটা এখানে নেওয়া আছে, এখানে বি থেকে সি পর্যন্ত মাপটা নেব। নিয়ে কি করব, এই এতে বসিয়ে আমরা এইভাবে কাটবো, এতে বসিয়ে আমরা এইভাবে কাটবো। তাহলে আমাদের এরম জায়গায় মোটামুটি হবে, তাই তো? এরম জায়গায় হবে। হওয়ার পর কি করব, এই যে বিন্দুটা, এই বিন্দুর সঙ্গে আমরা এটা যুক্ত করে দেবো। তাহলে যুক্ত করে আমরা বাড়িয়ে দিলাম, হলো। তাহলে বি থেকে এই যে সব, এটা দেখবে ভালো করে একটু বুঝবে, এটা কিন্তু ছেদ করেছে, ওকে। তাহলে এই এই যে এসি বাহুর সমান্তরাল সরলরেখা আমরা পেয়ে গেলাম। আবার দেখো, এই যে এটা এসি বাহুর অর্ধেক যে ডি, সেটাও আমরা পেয়ে গেছি তো। এরপর কি করতে হবে, এদিক থেকে দেখো। তাহলে সামান্তরিকটা কি হবে, সামান্তরিকটা মোটামুটি এইভাবে যাবে, সামান্তরিকটা মোটামুটি এইভাবে যাবে, তাই তো? এবার একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি, এই যে ডি বিন্দুতে আমাদের আরো একটা কাজ করতে হবে। কাজটা কি বলেছে দেখো, 60 ডিগ্রি কোণ, সামান্তরিকের কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রথমত এইখানে আমাদের বসিয়ে একটা 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। কিভাবে করব, এখান থেকে আমরা পেন্সিল কম্পাসটা এইভাবে বসাবো, তাহলে এই একটা চাপ কাটবো এবং এখান থেকে বসিয়ে এই একটা চাপ কাটলাম। তাহলে একটা 60 ডিগ্রি হবে। সম্ভবত এটা হলো না, তাই তো? মোটামুটি এরকম একটা জায়গায় হবে। আমি উল্টো দিক থেকে করছি বলে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বোর্ড তো আমি আর উল্টাতে পারবো না। তোমরা খাতাটাকে কি করবে, খাতাটাকে তোমরা এইভাবে ঘুরিয়ে নেবে, তাহলে সুবিধা হয়ে যাবে, তাই তো? আমি তো আর বোর্ডটাকে এইভাবে ঘোরাতে পারবো না তো। তো তোমরা খাতাটাকে এইভাবে ঘুরিয়ে নেবে। তাহলে আমি কি করব, এরপর এরপর এই যে ডি বিন্দুর সঙ্গে যে এটা পেলাম, এটা সম্ভবত একটু 19-20 হচ্ছে, আমি একটু ম্যানেজ করে দিচ্ছি। দেখো মোটামুটি 60 ডিগ্রি কিরকম হয়, এইরকম হয়, তাই তো? 60 ডিগ্রি এরকম হয়। আচ্ছা এটা বাড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, এইখানে 60 ডিগ্রিটা পেলাম এবং 60 ডিগ্রির পর এখান দিয়ে আমরা একটা সরল রেখা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এবং এই বিন্দুর নাম তোমরা তোমাদের মনের মতো দিয়ে দাও, আমি দিয়ে দিলাম ই। এরপর কি করব, এরপর সহজ কি করব, এই ডি বিন্দুতে কম্পাসটা বসাবো। কম্পাসটাকে আমরা ডি বিন্দুতে বসাবো, ডি বিন্দুতে বসিয়ে এ পর্যন্ত চাপ নেব, এ পর্যন্ত মাপটা নিয়ে আমরা এখানে কেটে দেবো। তাহলে এরকম একটা জায়গায় পাবো, তাই তো? ব্যাস কাজ শেষ। এরপর কি করব, এই এ বিন্দুর সাথে এটা আমরা যুক্ত করে দেবো, এ বিন্দুর সাথে এটা আমরা যুক্ত করে দেবো, ঠিক আছে। এবং এখানে নাম দিয়ে দাও ই, সরি এফ, তাই তো? তাহলে আমরা সামান্তরিকটা কি পেলাম, ডিই এ এফ বা এ ডি ই এফ, তাই তো? তাহলে বোঝা গেছে বিষয়টা, ক্লিয়ার হয়েছে 3 নম্বর অঙ্কটা। যাই হোক, তাহলে মোটামুটি আমাদের জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে একটা জিনিস বোঝো, কি করলাম, অঙ্কটা একটু কঠিন, দেখতে কঠিন। যদি বোর্ডটাকে আমি তোমাদের এইভাবে ঘোরাতে পারতাম, তাহলে ঘুরিয়ে দেখাতাম কতটা সহজ। আমি এইভাবে করছি বলে মনে হচ্ছে দাদা তুমি কি করছো, একটা জটিল অঙ্ক, তাই তো? এরকমই মনে হচ্ছে তো, কিন্তু আদতে সেটা নয়। তোমরা যখন করবে একটা ছোট্ট খাতা, দেখো আমার খাতায় করা আছে, দেখো, হ্যাঁ দেখো আমার খাতায় করা আছে, কি করবে, সেম জিনিস করেছি, সেম জিনিস তো, এটা ছোট এটা বড়, আশা করছি তোমরা দেখতে হয়তো পারছো না ঠিকভাবে, হয়তো বুঝতে পারছো না। যাই হোক, তো আমরা এটা করার পর কি করব, খাতাটাকে জাস্ট এইভাবে উল্টে নেবো, নিয়ে 60 ডিগ্রি আঁকবো, একে বাড়িয়ে দিয়ে এই মাপটা করে দেবো। একদম ইজি না, তাই তো? তাহলে আমরা সেটাই করলাম। তাহলে আশা করছি জিনিসটা বুঝেছো। কি করলাম আরো একবার সামারাইজ করে দিই। আমাদের দুটো বাহু একটা কোণ বলা আছে, তাহলে প্রথমত কোণটা এঁকে তারপর দুটো বাহু চাপ কেটে, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাই তো? হলো। তাহলে এটা করলাম, করে আমরা এ থেকে সি পর্যন্ত জুড়ে দিলাম, তাহলে ত্রিভুজ পেয়ে গেলাম। ত্রিভুজ পাওয়ার পর কি করব, যেহেতু বলে দিয়েছে এসি বাহুর অর্ধেক হচ্ছে সামান্তরিকের বাহু,
তাই আমাদের কি করতে হবে, এসি বাহুর অর্ধেক করতে হবে। এসি বাহুর অর্ধেক করলাম, এরপর কি এসি বাহু সমান্তরাল সরলরেখা, যেমন স্টেপ বাই স্টেপ করি। এ থেকে সি এর চাপ নিলাম, নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম। আবার সি থেকে বি এর মাপ নিলাম, এই বিন্দুতে বসিয়ে কাটলাম। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ বিশিষ্ট এটা এ। তাহলে সামান্তরিকটা প্রথমত হলো, সমান্তরাল সরলরেখা প্রথমত হলো। এটা জানি হয়তো সামান্তরিক লাগছে না, একটু 19-20 আছে, কিছু করার নেই, বুঝে নিও। আমি খাতারটা দেখালাম কত সহজ হবে, বোর্ডে এর থেকে ভালো করে আমার পক্ষে বোঝানো আর সম্ভব নয়। ক্লিয়ার? তাহলে এতটা হলো এর সমান্তরাল সরলরেখা, এটা আমরা অঙ্কন করলাম। এরপর কি, এই যে বিন্দুতে আমাদের কি বলেছে, 60 ডিগ্রি কোণ বিশিষ্ট সামান্তরিকটার কোণ কত, 60 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে কম্পাসের সাহায্যে আমরা 60 ডিগ্রি কোণ আঁকলাম, তারপর সেটাকে আমরা বাড়িয়ে দিলাম, তারপর কি এ থেকে ডি এর মাপ নিয়ে ই বিন্দুতে বসে আমরা কেটে দিলাম। তাহলে সামান্তরিক কি পেয়ে গেলাম, এ ডি ই এফ। তাহলে অতএব শেষ লাইনে লিখবে, অতএব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো সামান্তরিক এ ডি ই এফ। ক্লিয়ার? পরিষ্কার? বোঝা গেছে? আশা করছি প্রথম 3টে অঙ্ক আজকে আমরা করলাম। প্রথম 1 নম্বরের 3 রকম পদ্ধতিতে সমান্তরাল সরলরেখা অঙ্কন, তারপর বাকি দুটো। এই অঙ্কটা তুলনামূলক একটুখানি টাফ রয়েছে এবং ইম্পর্টেন্টও। তোমরা কিন্তু এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং আমি আবারও বলছি, অঙ্কগুলো কিন্তু এইমাত্র ভিডিওটা দেখে আশা করছি তোমরা খাতায় টুকেছো। এরপর অঙ্কগুলো ভালো করে একবার দেখে নেবে, আর যেভাবে আমি বুঝিয়েছি যদি ভালোভাবে কনসেন্ট্রেট করে বুঝে থাকো তাহলে কিন্তু মাথায় থাকার কথা। তো বুঝে গেছো? এরপর খাতাটা বন্ধ করে দেবে, ভিডিও অফ করে দেবে, ফোন সাইডে নেট অফ করে রেখে দেবে বা মায়ের কাছে দিয়ে আসবে। ওকে? দিয়ে কি করবে, তোমরা প্র্যাকটিস খাতা খোলো। ফেয়ার খাতায় নিশ্চয়ই প্র্যাকটিস করো না, মানে যে খাতায় অঙ্ক করো সেই খাতায় আশা করছি প্র্যাকটিস করো না। তো অন্য খাতায় প্র্যাকটিস খাতা তোমরা বের করো এবং সেই খাতায় তোমরা হুবহু মানে যে অঙ্কগুলো আমি করালাম 3টে অঙ্ক তোমরা পরপর তাড়াতাড়ি করে প্র্যাকটিস করে ফেলো। তাহলে এই যদি এক্ষুনি প্র্যাকটিস করে ফেলো তাহলে তোমাদের এই যে যেটা তোমাদের মানে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু জটিল, কোথায় কম্পাসের কাঁটা বসাবে পরে কিন্তু খাতায় হয়তো বুঝতে পারবে না। যদি এক্ষুনি প্র্যাকটিস করে নাও জিনিসটা কিন্তু একদম মাইন্ডে সেট হয়ে যাবে, মনের মধ্যে একদম ঢুকে যাবে। তো এইভাবে করে দেখো, আশা করছি বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, নেক্সট পার্টে আমরা বাকি 4টে 4, 5, 6, 7 4টে বাকি অঙ্ক আছে, সেই 4টে অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। 4টের মধ্যে 2-একটা সহজ আছে, তোমরা চেষ্টা করে দেখতে পারো, যদি পারো খুব ভালো, নাহলে আমি পরের দিন নিশ্চয়ই বলে দেবো। ওকে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, নেক্সট পার্টে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে পরের দিন।